এখনো রাজ্যে শতাধিক পুরসভার ভোট বাকি রয়েছে। অনেক রাজনীতির বাঁক বেয়ে শেষমেশ কলকাতায় পুরো ভোট হচ্ছে, কিন্তু সেই ভোটে আমরা কি দেখছি? আমরা দেখছি যে মানুষের পরিষেবা নিয়ে চর্চা কম হচ্ছে। কোন মানুষ কোন এলাকায় কোন ওয়ার্ডে কাজ বেশি হয়েছে, কোন ওয়ার্ডে কাজ অনেক বাকি রয়ে গেছে, মানে যাকে খুব চলতি ভাষায় বলা হয় পেন্ডিং রয়ে গেছে, তার হিসেব নিকেশ হচ্ছে না। পুরো পরিষেবা নিয়ে সেই সমস্ত অভিযোগ শোনা কম হচ্ছে, আর অন্য যা কিছু নিয়ে চর্চা বেশি হচ্ছে। মানুষের কাছে যে বিষয়টা সব থেকে বেশি যাওয়ার কথা, পুরো পরিষেবা যেন কোথাও সেই অ্যাডভান্টেজ এই এজেন্ডাতেই নেই কোথাও রাজনৈতিক দলগুলোর কাছে। বড় করে দেখা হচ্ছে কি, সেখানে দেখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, ইভিএম, প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ, আর এসবের মধ্যেই যেন কোথাও হারিয়ে যাচ্ছে পুরো ভোটে মানুষের ইস্যুগুলি। বর্তমানে কলকাতা পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরগরম হয়ে উঠেছে রীতিমতো রাজ্য রাজনীতি। রাজ্য পুলিশকে দিয়ে যে ভোটের ব্যবস্থা করা হচ্ছে তার একটা প্রহসন। ওনারা রাষ্ট্রসংঘে যান, শান্তি সেনার কথা বলুন। শেষমেশ কলকাতায় পুরো ভোট হচ্ছে, যেরকম বললাম, যদিও এখনো বাকি রয়েছে 111টা পুরসভার ভোট। বকেয়া পুরো ভোটগুলির মধ্যে প্রথম পুরো ভোট হচ্ছে কলকাতায়, আর সেই ভোট ঘিরেই প্রার্থী অসন্তোষ যেমন আমরা দেখিয়েছি, তেমনই কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে সব থেকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কলকাতা পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী আপাতত দরকার নেই বলেই মনে করছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে এই সিদ্ধান্তের কথা রাজভবনকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে গত সপ্তাহেই কমিশনের নেতিবাচক অবস্থানের ইঙ্গিত মিলেছিল। রাজ্য পুলিশ দিয়ে কলকাতা পুরসভা করানোর প্রস্তুতিতেই ছিল সেই বার্তা। কলকাতা পুলিশের নির্বাচন কমিশন বৈঠকে হয় গত সপ্তাহে, এবং জানা গিয়েছে সেখানে পুরো ভোটের নিরাপত্তা নিয়ে এক প্রস্ত আলোচনা হয়েছে। শনিবার নিরাপত্তার যাবতীয় তথ্য সহ নীল নকশা কমিশনের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ, আর সেই সূত্র ধরে রাজভবনে রাজ্যপালের কাছে কমিশন বার্তা পাঠালো মঙ্গলবার। আর কি বলা হলো সেই বার্তায়? স্পষ্ট সেখানে জানিয়ে দেওয়া হচ্ছে যে কলকাতা পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী নয়, কলকাতা পুলিশের ওপরে আস্থা রাখছে রাজ্য নির্বাচন কমিশন। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পুলিশ যে সিকিউরিটি চার্ট দিয়েছে তাতে সাফিসিয়েন্ট নাম্বার ফোর্সেস তারা ডিপ্লয়েড করছে, সেই কারণে তিনি খুব আশ্বস্ত। এমন কোনো পিএস এলাকা নেই যেখানে ঘর ছাড়া হয়নি ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিজেপির পতাকা টাঙানো, মিছিল করা, নির্বাচনে কাজ করার জন্য। তাই পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা করে দেখে এখানে সিএপিএফ ডিপ্লয়মেন্ট করা ছাড়া নির্বাচন অবাধ, প্রচার গণতান্ত্রিকভাবে কখনো করা সম্ভব নয়। আল্লাহর রাজার সেনার মতো তারা একের পর এক হাল্লা চলেছে যুদ্ধে, কোম্পানির পর কোম্পানি তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছেন, মানুষের ভোটে পরাজিত হয়েছেন। তো এই গল্পটা কেন দিচ্ছেন? তো এখানে সময় নষ্ট না করে ওনারা রাষ্ট্রসংঘে যান, শান্তি সেনার কথা বলুন। রাজ্য পুলিশেও যে ফল হবে, কেন্দ্রীয় বাহিনীতেও সেই ফল হবে। রাষ্ট্রসংঘ থেকে যদি শান্তি সেনা নিয়ে ভোট করে, তাহলে উপসংহারটা লেখা আছে বিজেপি পরাজিত। কুণাল ঘোষের একটু কম বলা উচিত। কুণাল ঘোষ লাগাতার বলছেন, কুণাল ঘোষ বলতে বলতে কুণাল ঘোষই ক্লান্ত হয়ে যাচ্ছেন। এটা মানুষ বুঝতে পারছে উনি কি বলছেন। বিরোধীদের কেন্দ্রীয় বাহিনীর সওয়াল কি খুব অমূলক? বিশেষত আমরা দেখেছি ভোট পরবর্তী হিংসা কিভাবে গ্রাস করেছে গোটা বাংলাকে, বাংলার বিভিন্ন প্রান্তকে। এখনো পর্যন্ত বহু জায়গায় বিরোধী নেতাকর্মী ঘরছাড়া। এমন অবস্থায় বিরোধীদের কেন্দ্রীয় বাহিনীর দাবি কি পুরোপুরি অযৌক্তিক? অন্যদিকে জানা গিয়েছে বিজেপির পক্ষ থেকে দেশের শীর্ষ আদালতে কেন্দ্রীয় বাহিনীর চেয়ে মামলা দায়ের করা হয়েছে। আপাতত এখন সেই মামলার রায়ের দিকে তাকিয়ে বঙ্গ বিজেপির নেতৃত্ব। আর অন্যদিকে প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করে আসছিল রাজ্যের শাসক দল। মঙ্গলবার রাজ্য কমিশনের বার্তায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হওয়ার কথা শাসক দলের, এবং সেই
কোথাও তার নিরিখেই কোথাও মনে করা হচ্ছে এখনো পর্যন্ত যে ছবি, তাহলে হয়তো শুধুমাত্র রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন হতে চলেছে এবং যে জায়গায় কার্যত শিলমোহর পড়ার অপেক্ষায় তা, এবং এখানেই উঠে যাচ্ছে কোথাও একগুচ্ছ প্রশ্ন। আমরা আসবো আজকের আলোচনাতে, প্রশ্ন তুলবো, উত্তরও খুঁজবো, তবে তার আগে আজকের প্রতিবেদন। শেষমেশ কেন্দ্রীয় বাহিনী ছাড়াই কলকাতা পুরো ভোট, কার্যত এমনটাই স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে এই সিদ্ধান্তের কথা রাজভবনকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর প্রশ্নে গত সপ্তাহেই কমিশনের নেতিবাচক অবস্থানের ইঙ্গিত মিলেছিল। রাজ্য পুলিশ দিয়ে কলকাতা পুরো ভোট করানোর প্রস্তুতিতেই ছিল সেই বার্তা। গত শনিবার কলকাতা পুলিশের সঙ্গে কমিশনের বৈঠকেও সেই বিষয়টি উঠে আসে। নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্যসহ নীল নকশা কমিশনের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ। তারপর মঙ্গলবার কমিশনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় রাজ্যপালকে। পুলিশ দিয়েই কার্যত ভোট হতে চলেছে কলকাতা পুরো ভোটে, আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাহিনী ছাড়া কলকাতা পুরো ভোট আসলে প্রহসন, অভিযোগ বিজেপির। এই রাজ্য পুলিশকে দিয়ে রাজ্য নির্বাচন দিয়ে যে ভোটের ব্যবস্থা করা হচ্ছে, কার্যত একটা প্রহসন হবে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা তো সরে আসতে পারি না। এই বিপরীত পরিস্থিতিতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা বিশ্বাস করি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলে কিছুটা হলেও অবস্থার পরিবর্তন হতে পারে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা করে দেখে এখানে সিএপিএফ ডিপ্লয়মেন্ট করা ছাড়া নির্বাচন অবাধ, প্রচার গণতান্ত্রিকভাবে কখনো করা সম্ভব নয়। সার্কুলারের কোনো মূল্য নেই, এটা হচ্ছে সেকেন্ড আমাদের বক্তব্য। আমরা ওনার কথায় সন্তুষ্ট নই। বিজেপির কেন্দ্রীয় বাহিনীর দাবিকে প্রথম থেকেই কটাক্ষ করে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিনও তার অন্যথা হয়নি। এই গল্পটা কেন দিচ্ছেন? তো এখানে সময় নষ্ট না করে ওনারা রাষ্ট্রসংঘে যান, শান্তি সেনার কথা বলুন। রাজ্য পুলিশেও যে ফল হবে, কেন্দ্রীয় বাহিনীতেও সেই ফল হবে। রাষ্ট্রসংঘ থেকে যদি শান্তি সেনা নিয়ে ভোট করে, তাহলে উপসংহারটা লেখা আছে বিজেপির পরাজিত। রাজ্যপাল জগদীপ ধনখড় আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই কলকাতা পুরভোট করানোর পক্ষে সওয়াল করেছিলেন। রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলেন পুরভোটে কেন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে না, কোথায় অসুবিধা। কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে রাজভবন এবং রাজ্য নির্বাচন কমিশনের এই ভিন্ন অবস্থান মঙ্গলবার প্রকাশ্যে এসেছে। কমিশন সূত্রে খবর, রাজ্যপালকে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরভোটে আপাতত দরকার নেই কেন্দ্রীয় বাহিনীর। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করাতে রাজ্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে বলেও জানানো হয়েছে ওই বার্তায়। বলা হয়েছে পুলিশের মোতায়েনের ফর্মুলায় আশ্বস্ত কমিশন। সেক্ষেত্রে কলকাতা ও রাজ্য পুলিশ দিয়ে পুরো ভোট করাতে সমস্যা নেই। তবে এসবের মধ্যে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে মামলা দায়ের করেছে বিজেপি। সেই মামলার রায়ের ওপরও অনেকটাই নির্ভর করে আছে পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রশ্ন। তবে আপাতত পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, সেখানে রাজ্যপালের পরামর্শ নয়, কলকাতা পুলিশের সুপারিশে আস্থা রাজ্য নির্বাচন কমিশনের। রিপাবলিক বাংলা। আর এই জায়গা থেকে যে প্রশ্নগুলো উঠে আসছে, যে প্রশ্ন নিয়ে শুরু করবে আজকের আলোচনা, সেদিকে নজর রাখা যাক। আজকের প্রথম পোল কোয়েশ্চেন, বাহিনী ছাড়া স্বচ্ছ ভোট কি আদৌ সম্ভব? আপনি কি মনে করছেন? দ্বিতীয় প্রশ্ন আজকের, পুলিশ দিয়ে ভোট করা ভোট কি শান্তিপূর্ণ হবে? এই মুহূর্তের যা পরিস্থিতি রাজনৈতিক, তাতে পুলিশ দিয়ে ভোট কি শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন? তৃতীয় প্রশ্ন, পুরো ভোটে ব্যাকফুটে কি মানুষের ইস্যু? এই তিনটে প্রশ্ন নিয়ে শুরু করছি আজকের আলোচনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শিশির বাজোরিয়া, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ্ত মুখার্জি, রয়েছেন বিজেপি প্রার্থী 7 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার শো সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমে শিশির বাজোরিয়ার কাছেই যাব। আমি আসছি একটু শিশির বাজোরিয়ার কাছে, আমি আসবো কিছু, আমাদের একটু পরে আসছি টেকনিক্যাল প্রবলেমের জন্য। তার পাশাপাশি ব্রজেশ ঝার কাছে আগে আসি। ব্রজেশ, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যে অবস্থা, এবং একই সঙ্গে আপনি দেখছেন এর আগে থেকে শুরু করে, অর্থাৎ বিধানসভা নির্বাচন থেকে শুরু করে একটার পর একটা ঘটনা যেগুলো আপনারা কোথাও সামনে তুলেছেন, ফোকাস করেছেন, তার নিরিখে আমার প্রশ্ন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন, আপনারা নিজেরা বিরোধী হিসেবে কি ভাবছেন যে রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? এর আগে তো কলকাতা পুরো ভোট হয়েছে, রাজ্য পুলিশই করেছে, সেক্ষেত্রে এবার কেন আপনারা বলছেন কেন্দ্রীয় বাহিনী চাই?
এবং বিগত কিছু বছর ধরে যখন যখন এখানে ভোট হয়েছে, আমরা পঞ্চায়েত ভোটের দেখেছি, আমরা সল্টলেকের পৌর নির্বাচন দেখেছিলাম, তারপরে আমরা গত বিধানসভাও দেখেছি, যেভাবে এখানে একটা অগণতান্ত্রিক হিসেবে একটা নৈরাজ্য সরকার চলছে, একটা পুরো সম্পূর্ণ পৌর ভোট দখল করার যে চেষ্টা, যেখানে আজকে এই নির্বাচন কমিশন একদম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে না, পুলিশের ওপরে ভরসা করে যে কতটা ভোট করা যাবে, আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের বা প্রার্থী হিসেবেও আমাদের মনে হয় যে খুব একটা নিষ্পক্ষ ভোট করা সম্ভব নয়। আমি আসবো ব্রজেশ আপনার কাছে। শিশির বাজুরি আমাদের সঙ্গে রয়েছেন, শিশিরজির কাছে আসবো। শিশির বাবু, আপনি কি বলবেন এই সময় দাঁড়িয়ে, যেটা ব্রজেশ সাহ বলছেন যে মনে হচ্ছে কোথাও যে যদি কলকাতা পুলিশ দিয়ে ভোট করানো হয় তাহলে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, ব্যাপারটা কি আদৌ তাই? মানে এখানে কোথাও যেটা সরাসরি শাসক দল বলার চেষ্টা করছে, যেহেতু কলকাতা পুরসভা একেবারেই বিজেপির কোনোভাবে বিজেপির দিকে ঝুঁকবে না, সেখানে বিজেপির কোনো হাওয়া নেই এবং সেখানে বিজেপি সেই মাটিতে দাঁত ফোটাতে পারবে না, সেই জন্যই অহেতুক একটা কেন্দ্রীয় বাহিনীর দাবিকে সামনে নিয়ে আসা হচ্ছে। আপনি কি বলবেন শিশির বাবু? আমাদের যোগাযোগ আবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমি যোগাযোগ করার চেষ্টা করছি। আমি আবারও আসবো একবার শিশির বাজুরিয়ার কাছে। আসার আগে প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, একই প্রশ্ন নিয়ে আসি যে সত্যি সত্যি এই নির্বাচন করার ক্ষেত্রে এতদিন ধরে আমরা কলকাতা পুরসভা নির্বাচনের আগেও যেভাবে দেখেছি, সেখানে হঠাৎ করে বিরোধী দলের এই দাবি, কেন্দ্রীয় বাহিনীর এই দাবি কতটা যুক্তিযুক্ত এবং কতটা প্রাধান্য, কতটা সেখানে তাৎপর্য থাকতে পারে, কি মনে করছেন আপনি? না, ব্রজেশ বাবুর কথা এবং এই যাবৎকাল ধরে ভোট ঘোষণা হওয়ার পর থেকেই এই যাবৎকাল ধরে বিজেপির মুখপাত্ররা একটা কথা বারংবার বলে আসছেন, সেই কথার প্রত্যুত্তর তৃণমূল দল থেকে বিভিন্নভাবে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি ক্রোনোলজিটা বোঝেন, যে ক্রোনোলজিটা আমরা বারংবার বোঝার চেষ্টা করেছি, 2018 অনওয়ার্ডস যদি দেখেন, আমরা দেখলাম পশ্চিমবঙ্গে হিংসার চূড়ান্ত একটা জায়গা তৈরি করার কথা বলা হয়েছে এবং হিংসা হয়েছে তার উদাহরণ দিয়ে বারংবার বিজেপি এখানে ভোট প্রার্থনা করেছে এবং 19 সালে তার একটা এফেক্ট তারা পেয়েছে। কিন্তু তার পরবর্তীকালে সেই হিংসার প্রবণতা নিয়ে আরো কথা হয়ে গিয়েছে এবং হয়ে গিয়ে এমন একটা পর্যায়ে চর্চাটা নিয়ে যাওয়া হয়েছিল যেখানে রাষ্ট্রপতি শাসন অব্দি জারুকার কথা বলা হয়েছিল পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী যে হিংসার প্রয়োজন, যে জায়গা বাতাবরণের কথা তারা তুলে ধরেছিলেন, সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি যে 19 সালের পরে এখান থেকে প্রায় 50 জনের কাছাকাছি মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল যাদের পরিবারের লোকেরা মারা গেছেন বলে অভিযোগ হয়েছে। কিন্তু তার একটা তদন্ত যখন কোনো বেসরকারি সংস্থা করেছে, যারা তৃণমূলের কেউ নয়, তাদের তরফ থেকে প্রমাণিত হয়েছে যে 78% বেশি ঘটনাক্রম অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়েছে। যাই হোক, সেটা পরবর্তীকালে সিবিআই কেস চলছে, আজ অব্দি তার রিপোর্ট আমরা পেলাম না যে কারা এখানে ওই যে 50 জনকে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে কাদের রাজনৈতিক হত্যা হয়েছে বা তৃণমূল কার সঙ্গে যুক্ত। তার মানে এখান থেকে আপনি এটা বুঝতে পারছেন যে 2018 অনওয়ার্ডস যে ঘটনাক্রমগুলো ঘটে এসছে এবং যার ফলে যে বর্ণনাটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে, যেটা একটা মিথ্যা চেতনার কথা আমি বলবো, ফলস কনসাসনেস, এবং সেই ফলস কনসাসনেস তৈরির মাধ্যমে একটা কনসেন্ট চাওয়ার কথা হয়েছে, যে কনসেন্টটা মানুষের কাছ থেকে বিজেপি পাওয়ার আমি একটা বুঝতে রাস্তা পারছি না। তৈরি প্রত্যেক তাহলে করেছে। আপনি কি মানছেন যে এই ভোট পরবর্তী যে হিংসার কথা বারবার বলা হচ্ছে, খবরের শিরোনামে চলে আসছে, এগুলো সবটাই ভুয়ো ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে? তার বদলে ঠিক আমি এটা বলতে চাইছি যে দেখুন, যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদের অনতিবিলম্বে শাস্তি দেওয়া হোক, তাহলে এই মিথ্যা চেতনাটা দূর হবে। কারণ আপনি যদি বারংবার বাঘ এসছে করেন, বাঘ আসলে কিন্তু তাহলে কেউ বুঝতে পারবে না। মানে বলতে পারছেন যে পোল ভায়োলেন্সের পরে আপনি বলতে চাইছেন প্রদীপ্ত দা যে 60খানা যে এক এক করে ব্রজেশ বাবু এক এক করে কথা বলুন। ব্রজেশ বাবু, আমি আসবো আপনার কাছে, প্লিজ আমাদের সঙ্গে থাকুন, এক এক করে বলুন। আমি আসবো শিশির বাজুরিয়া, আমরা যোগাযোগ করতে পেরেছি। শিশিরজি, আপনার কাছে আমি আসি। যে বিষয়টা বলা হচ্ছে এই মুহূর্তে শাসক দলের তরফ থেকে, যে যেহেতু পুরো ভোটে, কলকাতা পুরো ভোটে বিজেপি দাঁত ফোটাতে পারবে না, কলকাতা পুরো ভোট বিজেপির একেবারেই নিয়ন্ত্রণে নেই, কোনো জায়গা থেকে বিজেপি কোনো সুবিধা পাবে না, সেই জন্য কোথাও কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলে পুরো বিষয়টাকে ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আপনি কি বলবেন? দেখুন, সব থেকে প্রথম একটা কথা বলি, যে কোনো ভোট
নিরপেক্ষ হবে সেটাই তো আশা করা যায়। আজকে একটা গণতান্ত্রিক দেশে ভোট তো সব থেকে উপরে। তো লোকসভা ভোট, বিধানসভা হোক কিংবা পৌরসভা কিংবা পঞ্চায়েত, এইখানে নিরপেক্ষ ভোট নিয়ে যদি কারোর আপত্তি থাকতে পারে, সেটা আমি বুঝতে পারি না কি করে থাকতে পারে। কেন্দ্রীয় বাহিনী কিংবা কিন্তু যে আপনারা কেউ এটা ভোট মনে করাবে। করছেন কেন যে মানে পুলিশ দিয়ে যদি ভোট করানো হয় তাহলে সেই ভোট নিরপেক্ষ হবে না, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হলে তার সেই ভোট একটাই নিরপেক্ষ কারণ- হবে? তার একটাই কারণ, পুলিশ কর্তা অন রেকর্ড, অন ভিডিও, পুলিশের অফিসাররা বলছে মমতা ব্যানার্জিকে জেতাবার জন্য আমাদের লেগে পড়ে থাকতে হবে, আমাদের সবকিছু করতে হবে। কলকাতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড মিটিং করে এটা করেছে। কলকাতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠিয়েছে সব পুলিশ বাহিনীকে, সেটা আমি পেয়েছি কপি। আমি তো স্বীকার করছি, আমাকে কে দিয়েছে? পুলিশের কনস্টেবলরাই দিয়েছে। পরিষ্কার ভাষায় লেখা আছে। একজন খুব এখন মানে উনি হচ্ছেন আমাদের মাননীয় সব থেকে স্নেহধন্য প্রিয় পুলিশ অফিসার, যার প্রমোশনের পরও কিন্তু উনি ওসি। উনি পরিষ্কার ভাষায় বলছেন কি করে এটা ওই পুলিশ ফোর্সের উপর ভরসা করা যায়। এই পুলিশ ফোর্সের একজন অফিসার টুইট করে তৃণমূলকে বললেন, ত্রিপুরা ইলেকশনের বললেন সেকেন্ড এসেছে, তার সম্বর্ধনা দিলেন, তার জয়ের উনি একটা বার্তা দিলেন টুইট করে নিজের অফিসিয়াল হ্যান্ডেল থেকে। ওই পুলিশের উপর ভরসা করা যায়? আজকে কেন্দ্রীয় ফোর্স এলে কি হবে বলুন না? কেন্দ্রীয় ফোর্স এসে বিধানসভা নির্বাচন হলো, এই যে তৃণমূল বারবার একটা কথা বলছে, মানুষ তো আমাদেরই ভোট দিচ্ছে, তাহলে মানে আপনি বলতে কি চাইছেন? মানুষ আপনাকে ভোট দিয়েছে তো, হ্যাঁ বিধানসভায় তো আমরা দেখেছি কিভাবে ভোট হয়েছে, আমিও তার বিশ্লেষণে যাচ্ছি না। না আপনি আরেকটা ছোট্ট একটা বিষয় কথা, আমাকে বলুন স্বর্ণালী, একটা শিশির। ছোট্ট জিনিস, একটা ছোট্ট খুব একটা হাফ সেন্টেন্স বলে দিই। আচ্ছা বলুন প্লিজ বলুন। প্রদীপ্ত বাবুর যে পরিচয়, উনি কি রাজনীতিক বিশ্লেষক না তৃণমূলের মুখপাত্র, বা এটাই আমাকে পরিষ্কার করে দিন। না প্রদীপ তো কিছু বলতে চাইছে, তার আগে আমার একটা প্রশ্ন ছিল শিশিরবাবু আপনার কাছে, যে আপনি বললেন যে কিভাবে বিধানসভা নির্বাচন হয়েছে সেটা আমরা সবাই জানি, তাহলে আপনার কি কোথাও মনে হচ্ছে যে বিধানসভা নির্বাচন নিরপেক্ষভাবে হয়নি? এটা কি আপনার কোথাও মনে হচ্ছে? দেখুন, বিধানসভা নির্বাচনে যেই সিট আমরা কিছু ভোটে জিতেছি, সিট জিতেছি, সেটা 3 মাসের ব্যবধানে বাই ইলেকশনে কিভাবে চেঞ্জ হলো, আমরা ওই সিট ডিপোজিট হারিয়ে ফেললাম, যে সিট আমরা জয়ী হয়েছি। এটা কি ভোট হলো না লুট হলো? অর্থাৎ তারপর যে পোস্টপোল ভায়োলেন্স ইনি বলছেন হয়নি, কোন সংস্থা কি করেছে? আচ্ছা, কলকাতা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট একটা সিট গ্রহণ করেছে, কেন করেছে? আমি আসবো। প্রদীপ্ত কিছু বলতে চাইছিলেন, প্রদীপ্ত। হ্যাঁ, আমি বাজোরিয়া সাহেবের কথা শুনে একটা কথা খুব মনে পড়লো, যে আপনি যদি কারোর বিরোধিতা করেন তাহলে আপনি অন্য পক্ষ, এটা যেমন একটা সময় আমরা শুনেছিলাম, সেটা সত্যি, কিন্তু কোথায় লেখা আছে যে রাজনৈতিক বিশ্লেষক কোনো পক্ষ নিয়ে কথা বলতে পারবে না? রাজনৈতিক বিশ্লেষকের সংজ্ঞা কি বিজেপি নতুন করে তৈরি করবে, নাকি প্রচলিত যে সংজ্ঞাগুলো আছে সেগুলো নিয়েই তারা ভাবনা চিন্তা করছে এবং নিজেদের মতন ব্যাখ্যা বিশ্লেষণ করছে? সেটা একটা পার্ট, ছেড়ে দিন। না ভাই, আপনি ঠিক বললেন, ভাই আপনি ঠিক বললেন, আপনি একেবারে ঠিক বললেন। আমি আপনার সঙ্গে না, না, নিঃসন্দেহে। আপনি আপনার সময় বলবেন, কারণ আমরা তিনজনেই বাইরে রয়েছি। না আপনি বলুন প্রদীপ্ত, রাজনৈতিক বিশ্লেষকের নিঃসন্দেহে। হ্যাঁ বলুন। হ্যাঁ, পরের যে কথাটা, প্রত্যেক ব্যক্তির কে অরাজনৈতিক আমি জানি না, নন পলিটিক্যাল এন্ড অ্যাপলিটিক্যাল শব্দের মানে প্রত্যেকে আমরা জানি, ফলে আমাকে ওটা নিয়ে নিশ্চয়ই শিশির বাবুকে বোঝাতে হবে না। না না, রাজনৈতিক বিশ্লেষকের ডেফিনেশন নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা একদম এই না, যে দুটো সেটা point- আপনাকে তাহলে ডিফেন্ড করতে হতো, কারণ আপনারা আমাকে রাজনৈতিক বিশ্লেষক বলছেন, সেটা আপনাদের ব্যাপার। তাহলে যখন শিশির বাজোরিয়া প্রশ্ন করছেন বা বিজেপির লোকেরা বারংবার এই প্রশ্নটা করে, তখন আপনাদের সেটা ডিফেন্ড করে দেওয়া উচিত, আমার নয়।
যাও, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শিশিরবাবু নিশ্চয়ই বলছেন কোন পুলিশকে ভরসা করব। এত বড় প্রমাণ উনি যখন দিচ্ছেন এবং ওরা যখন নিজেদের কোভিড-19 এর সময় পরিষেবা দিতে পারছেন না বলে আদালতে মামলা করেছিলেন মানুষের জন্য, তাহলে এখনো তো তারা আদালতে ভরসা করেন। এই যে সেন্ট্রাল ফোর্স আসবে বলে তারা আদালতে যাচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি আপনাদের মাধ্যমে, তাহলে অত বড় একটা প্রমাণ যেখানে পুলিশ দুর্নীতি করছে বলে তিনি দেখাচ্ছেন আমাদের সামনে, তিনি কোন কেসটা করেছেন এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে কোন পুলিশকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সাসপেন্ড করেছে। ফলে এই ধরনের, আমি যে কথাটা প্রথমেই বললাম যে মিথ্যা চেতনা প্রচার করার চেষ্টা, সেটা বিজেপিকে ব্যাকফায়ার করছে, সেটা ওনারা নিতে পারবেন না, এটা খুব স্বাভাবিক। 3 নম্বর যে কথাটা, এনসিআরবির রিপোর্ট নিয়ে পশ্চিমবঙ্গ গেল রব 2019 অব্দি এই বিজেপি করেছেন যে কত খারাপ রিপোর্ট। তাহলে সেই এনসিআরবির রিপোর্টে যখন কলকাতাকে সেফেস্ট সিটি বলা হচ্ছে, তার একটা অন্যতম ভূমিকা তো কলকাতা পুলিশের রয়েছে। তাহলে সেইটাকে শিশির বাজোরিয়া স্যাররা কেন মনে করতে পারবেন না আমি জানি না। আমি জানি না, যখন দিলীপ ঘোষ সহ অন্যান্যরা বলছেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট খুব ভালো হয়েছে, তাহলে শিশির বাজোরিয়া স্যাররা কেন আজকের দিনে এই কথাটা প্রচার করছেন যে পশ্চিমবঙ্গে ভোট ভালো করে হয়নি? তাহলে দিলীপ ঘোষের ওই কারণেই কি তার সভাপতিত্বটা চলে গেল? নিশ্চয়ই এটা বলতে পারবেন উনি নিজে, আমি নই। না, এনসিআরবি রিপোর্ট যেরকম কথা আপনি উল্লেখ করলেন, সেরকম এনএইচআরসি রিপোর্টও নিশ্চয়ই আপনি সেক্ষেত্রে জানেন, যেখানে কলকাতা এই রাজ্য পুলিশই একসময় রিপোর্ট দিয়েছে সেখানে, এবং তার ডিটেইল বর্ণনা রয়েছে যে পোস্টপল ভায়োলেন্সের কি ছবি রয়েছে। আমি বলছি একসময় স্বর্ণালী ভালো, আমি বলছি একসময় স্বর্ণালী খারাপ, এবং একই সময়ে বলছি। তাহলে আমি কি ঠিক মানুষ হলাম? আমি উত্তর দিই। হ্যাঁ প্লিজ শিশির বাবু বলুন। আমি খুব সংক্ষেপ ভাবে উত্তর দিই। একটা, আপনি যে রাজনৈতিক বিশ্লেষকের বললেন, আমি আপনার সঙ্গে একমত। আমরা যখন আমি এসেছি বিজেপির পক্ষ থেকে, আমার পরিচয় দেওয়া হয়েছে বিজেপির পরিচয়। আপনার ক্ষেত্রে হলে ভালো হতো, কিন্তু আমার কোনো আপত্তি নেই। এটা আপনি আমার চ্যানেলের ব্যাপার, আপনারা চ্যানেল ক্লারিফিকেশন। ঠিক আছে, তাহলে একটু আপনি চ্যানেলকে বলুন পাল্টিয়ে দিতে। চ্যানেল নিশ্চয়ই পাল্টিয়ে দেবে। আচ্ছা, এখন আমরা ওই জায়গা থেকে চলে আসছি আমরা যে অভিযোগের উপর চলে আসছি। এটা কি ঠিক না? ভবানীপুর বাই ইলেকশনে জুর পিছনে 8th ব্যাটালিয়নের প্রায় 150 থেকে 200 জন জওয়ানকে নিয়ে এসে রাখা হয়েছিল, যারা গিয়ে ফলস ভোট দিয়েছিল। এটা কি ঠিক না? আপনি জানেন না? যদি না জানেন, জেনে নিন। তাহলে তো এই ভোটটাই ক্যান্সেল হওয়া উচিত। না, আমি আসবো জায়গা থেকে। ব্রজেশ আমাদের সঙ্গে রয়েছেন, ব্রজেশের কাছেও আসবো। একই সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, আপনাকেও স্বাগত। বিরতির পর ফিরে আসছি। এই আলোচনাটা ঠিক এখান থেকেই শুরু করবো, সঙ্গে থাকুন আপনারা। ফিরে বিরতির পর যে জায়গা থেকে আলোচনা শেষ করেছিলাম, সেখান থেকে শুরু করি যে সত্যি এই রাজ্যের এমন পরিস্থিতি কি যেখানে রাজ্য পুলিশের ওপর, কলকাতা পুলিশের ওপর ভরসা করা যায় না একেবারেই, এবং একই সঙ্গে কোথাও কেন্দ্রীয় বাহিনীর দাবি সত্যি কি অযৌক্তিক, নাকি তার গ্রাউন্ড কোথাও আগে থেকেই তৈরি হয়েছে? এই বিষয় নিয়ে আলোচনা এই মুহূর্তে রয়েছেন শতরূপ, রয়েছেন ব্রজেশের কাছে আমার আসার কথা ছিল। আমি শতরূপকে দিয়ে শুরু করি। শতরূপ, কি বলবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে? কলকাতা পুলিশের ওপর ভরসা রাখার জায়গা রয়েছে, যদিও পুরো ভোট কলকাতা পুলিশের ওপর ভরসাতেই হয়, কিন্তু এবারের পরিস্থিতি বা বিগত কয়েক বছরের ছবি কি বলছে? সেখানে সত্যিই কি কলকাতা পুরসভার ভোটে পুলিশের নিরপেক্ষ ভূমিকা তা কি সত্যি প্রশ্নের মুখে? না, দেখুন, আমি এতক্ষণ শুনছিলাম প্রদীপ্ত যে কথাগুলো বলছিলেন, ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি একটা কথা বলি, আপনাকে জিজ্ঞেস করি, বলুন তো, আমি কি অরিজিনাল তৃণমূলের কথা বিশ্বাস করবো নাকি সিভিক তৃণমূলের কথা বেশি বিশ্বাস করবো? আমি বলছি অরিজিনাল তৃণমূল নেতাদের কথা আপনি এখন শুনুন। বনগাঁয় তৃণমূলের কাউন্সিলর নিজে দাঁড়িয়ে মাইকে বলছেন যে আমার আমি মানুষের কাছে ক্ষমা চাইছি, আমার কাছে দলের নির্দেশ ছিল, আমি মানুষকে ভোট দিতে দিইনি 13 নম্বর ওয়ার্ডে। সে অরিজিনাল তৃণমূল, সে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকের ক্যামোফ্লেজ নেওয়া সিভিক তৃণমূল নয়। অনুব্রত মণ্ডল তৃণমূলের সামনের সারির নেতাদের মধ্যে একজন, দাঁড়িয়ে কর্মী সভায় বলছে যে আমরা অপরাধ করেছি, পাপ করেছি, পঞ্চায়েতের লোককে ভোট দিতে দিইনি, এবার যেন বীরভূমে এরকম না হয়। সল্টলেকে ভোটের দিন আপনারা দেখলেন, মানে রাজনৈতিক দলের কর্মী ছেড়ে দিন, সাধারণ ভোটার ছেড়ে দিন, সাংবাদিকরা রক্তাক্ত হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বাইট দিচ্ছে যে আমাদেরকে কীভাবে তৃণমূল মেরেছে, কেন না আমাদের দোষ কি, আমরা কভার করছিলাম কীভাবে ইলেকশন হচ্ছে। এগুলো তো বাংলার মানুষ দেখেছেন 10 বছর ধরে চোখে। তবে আর কুণাল ঘোষকে আমি দেখছি আজকে বিরোধীদের ব্যঙ্গ করছেন যে বিরোধীরা কেন সেন্ট্রাল ফোর্স চাইছে,
কুণাল ঘোষের কথার মধ্যে একটা ব্যাপার আছে, একটা কনফিডেন্সের একটা কারণ আছে যে সেন্ট্রাল ফোর্স আসুক, যেই আসুক না কেন আমরা আমাদের কাজ ঠিক করে দেবো। কেননা এইটা যে ওনারা সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও যে ওনারা ওনাদের মতো করে ছাপ্পা করতে পারেন সেটা ওনারা এর আগে প্রমাণ করেছেন। কিন্তু এর বাইরে কুণাল ঘোষের এই যে এত কনফিডেন্স যে রাজ্যের পুলিশের ওপর, আমাদেরকে ব্যঙ্গ করছেন, আমাদের কেন কনফিডেন্স নেই, আমি তো বুঝতে পারছি না কুণাল ঘোষেরই বা এত কনফিডেন্স আসছে কোত্থেকে রাজ্যের পুলিশের ওপর। উনি জানেন না পশ্চিমবাংলার পুলিশ, কলকাতার পুলিশ কী রকমভাবে পলিটিক্যালি মোটিভেটেড হতে পারে। উনি যখন লকআপে ছিলেন, উনি যখন জেলে ছিলেন, আদালতে আসতেন হিয়ারিংয়ের জন্য, আদালত থেকে বেরিয়ে মিডিয়াকে বাইট দিতে যেতেন। ওই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রটা প্রেস কনফারেন্স করতেন পুলিশ পাহারায় ওই সময় অ্যারেস্টেড অবস্থায়। কুণাল ঘোষ মিডিয়াকে বলতেন যে তৃণমূলের কে কে ইনভলভ চিটফান্ডে, কে কে টাকা নিয়েছে না নিয়েছে, কোথায় ডেলোয় মিটিং হয়েছে, কুণাল ঘোষ এগুলো বলতে যেতেন। আর আমার আপনার ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া গেরুয়া উর্দি পড়া এই পশ্চিমবাংলার পুলিশ প্রিজন ভ্যানের দরজাতে থাপ্পড় মারতো যাতে কুণাল ঘোষের কথাটাকে না শোনা যায়, এবং ক্যামেরার সামনে দরজায় থাপ্পড় মারতো, ক্যামেরার পেছনে তো কুণাল ঘোষকে কী করতো কে জানে। সুতরাং কুণাল ঘোষের তো বোঝা উচিত যে পশ্চিমবাংলায় পুলিশ কীরকমভাবে পলিটিক্যালি মোটিভেটেড। আমার একটা জিনিসই এখানে বলছি আপনাকে, দেখুন সোনালি, অ্যাজ আই সেড, পশ্চিমবাংলায় সেন্ট্রাল ফোর্স আসলেই দুর্দান্ত ভোট হবে এইটা ভাবার আমাদের আর কোনো সুযোগ নেই। তার কারণটা হচ্ছে গত 10 বছরে আমরা দেখেছি পঞ্চায়েত থেকে পুরসভা সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও কীরকমভাবে প্রয়োজনের ভোট হয়েছে। কিন্তু আমার এইটা খুব অবাক লাগছে যে তৃণমূলেরই বা রাজ্যের পুলিশের জন্য এরকম চরম আকুতি কেন, ওরাই বা কেন চাইছে না সেন্ট্রাল ফোর্স আসুক, কেন চাইছে না মিডিয়া ঠিক করে কভার করুক। না, ওরা কদিন আগে, আজ থেকে 7 মাস আগে বিধানসভার ভোট হয়েছে, কলকাতার প্রায় 80% সিটে তৃণমূল বিধানসভা নিরিখে এগিয়ে আছে। তারপরও আপনি ভাবতে পারেন যে ডেসপারেশন কোন জায়গায় পৌঁছলে তারপরও ওরা এতটুকু কসুর ছাড়ছে না, মানে ত্রুটি ছাড়ছে না, তারা হচ্ছে আমরা রাজ্য পুলিশকে দিয়েই ভোট করাবো। তার বাইরে আমি লাস্ট একটা আপনাকে কথা বলি, এখন কলকাতার যিনি পুলিশ কমিশনার সৌমেন মিত্র, আমাদের তাকে তো আমরা দেখেছিলাম 2016 সময় এক্সিস্টিং পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়ে ইলেকশন কমিশন সৌমেনবাবুকে এনেছিল কলকাতা সিপি করে ভোট পরিচালনা করার জন্য, এবং সৌমেনবাবু সত্যি সত্যি যথেষ্ট ভালোভাবে ভোট পরিচালনা করেছিলেন। কলকাতায় 2016 যে দুটো ফেজে কলকাতা সিটগুলোয় ভোট হয়েছিল। তারপরে কি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসলেন, এসে ওনার প্রথম কাজটা হলো সৌমেন মিত্রকে ওখান থেকে সরিয়ে দেওয়া। উনি ভালো করে ভোট করার চেষ্টা করেছিলেন, সেই অপরাধে ওনার পানিশমেন্ট পোস্টিং হয় এবং আগের পারচেসড পুলিশ কমিশনারকে আবার ফিরিয়ে আনেন। তো এইগুলো তো আমরা দেখেছি কলকাতায়, আজকে তো আমরা সকালবেলা জন্মাইনি, গত 10 বছর ধরে তো আমরা দেখেছি এখানে ভোটের নামে কি হচ্ছে। তারপরে সব কথার কোনো মানে আছে? এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ব্রজেশের কাছে আসবো। ব্রজেশ, অনেকক্ষণ ধরেই বলতে চাইছিলাম, আমি প্রদীপ তো আসবো আপনার কাছে। তার আগে ব্রজেশ, এতক্ষণ ধরে শতরূপ যেগুলো বললেন ব্রজেশ, আমি তার নিরিখেই যে প্রশ্নটা করার, আপনি একে তো প্রার্থী হয়েছেন এবারে পুরসভার পুরো ভোট, এর আগে আপনিও দেখে এসেছেন। এই সময় দাঁড়িয়ে কলকাতা পুলিশের ওপর যেভাবে কলকাতা পুলিশের রাজ্য নির্বাচন কমিশন তদবির করছে এবং সেটাকেই কোথাও বলা হয় তার পক্ষে সওয়াল করছে, ইতিমধ্যেই সেই ফাইল সেই গিয়ে পৌঁছে গিয়েছে রাজ্যপালের কাছে, সেই জায়গা থেকে মনে হয় যে সত্যি সত্যি যদি এই পুরো ভোটে বিজেপির নতুন করে কি আদৌ পাওয়ার আছে, তাহলে বিজেপি কেনই এত ভয় পাচ্ছে? কেন যেখানে বিপুল ম্যান্ডেট নিয়ে বিধানসভায় নির্বাচিত হয়েছে তৃণমূল কংগ্রেস, তারা যদি চায় রাজ্য পুলিশই, কলকাতা পুলিশই নির্বাচনটা করে, সেই জায়গা থেকে ভয়ের জায়গাটা কি থাকছে? ব্রজেশ, আপনি কি বলবেন? দেখুন, পোস্ট পোল ভায়োলেন্স যেটা হয়েছিল সেটা আমার হিসেবে পোস্ট পোল ভায়োলেন্স না, পোস্ট পোলের নামে সারা পশ্চিমবাংলা জুড়ে কিন্তু একটা সন্ত্রাসের সৃষ্টি করা হয়েছিল, যাতে কোনো বিরোধী দল বা বিরোধী পক্ষ কোনো ক্যান্ডিডেট বা কাউকে ঠিক মতন তারা কর্মী পাবে না, সেটাই হয়েছে। আজকে যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবে যে বিরোধী দল ধরুন পোলিং এজেন্ট কোনো পাচ্ছে না। আপনি দেখুন এই পৌর ভোটে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে ওয়ার্ডের যে বুথের এজেন্ট আছেন বা ভোটার আছেন তাকেই পোলিং এজেন্ট সেই বুথে হতে হবে। এই ভয়টা কেন? তারা নর্মালি এটা আমাদের কন্ডিশন থাকে যখন ভোট হয়, যদি বিধানসভার ভোট হয় তাহলে বিধানসভার যে কোনো জায়গার পোলিং এজেন্ট যে কোনো জায়গায় বসতে পারে। বিগত দিনে আমরা দেখেছি যে পৌর ভোটে ওয়ার্ডের যখন ভোট হয় তখন ওই ওয়ার্ডের যে কোনো ভোটার যে কোনো বুথে বসতে পারে, কিন্তু আমরা এই বছর দেখলাম যে কোনো একটা নোটিফিকেশন করা হয়েছে যে কোনো যে ভোটার যে বুথের আছে সেখানেই পোলিং এজেন্ট হতে হবেন। মানে আমরা দেখতে পাচ্ছি যে সন্ত্রাসটা পোলিং পোস্ট পোল ভায়োলেন্সের নামে বা আফটার এই অ্যাসেম্বলি ইলেকশন শুরু হয়েছিল, সেটা কি এখনো কিন্তু চাপাভাবে করা হচ্ছে, যাতে আপনারা তো সেক্ষেত্রে আইনের রাস্তায় হাঁটছেন। আপনাদের মনে হয় কি আইনের রাস্তায় হেঁটে কলকাতা পুরসভার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব হবে? সেই জায়গা থেকেই দাঁড়িয়ে কিন্তু এই আবেদন কেন্দ্রীয় বাহিনীর করা হচ্ছে। কেন আমরা দেখেছি যে কলকাতার শহর
শহরের ওপরেও কিভাবে বেলেঘাটায় সন্ত্রাস করা হয়েছে, বিজেপি কর্মীদেরকে মারা হয়েছে বা বিরোধী পক্ষদেরকে মারা হয়েছে। শতরূপ এখন কিছুক্ষণ আগে বললেন যে আপনারা অন ক্যামেরা, যারা ক্যামেরায় কভারেজ করছেন, সাংবাদিকরা সেখানে বাঁচেননি, সেভাবে কিভাবে আপনি আশা করছেন যে পুলিশের সামনে এই পৌর নির্বাচন নিষ্পক্ষ হবে? অর্থাৎ আমি আপনাকে অভিজিৎ- একটা কথা বলছি হ্যাঁ। স্বর্ণালী, এখানে আর প্রদীপ তো আসছে, পুলিশ নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে ধরুন মানে আপনার মূল আলোচ্য যে সন্ত্রাস, ধরুন সাধারণভাবে রাজ্যের যে মেশিনারিগুলো আছে, রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যারা, তারা নিরপেক্ষভাবে কাজ করছে নাকি তারা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কাজ করছে, এবং যদি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কাজ করে তাদের তদারকিতে স্বচ্ছ ভোট সম্ভব কিনা। আপনি জানেন কদিন আগে রাজ্যের চিফ সেক্রেটারিকে আদালত বলেছে যে হি ইজ বিহেভিং লাইক এ টিএমসি ওয়ার্কার, যখন ভবানীপুর বাই ইলেকশন নিয়ে মামলা হলো। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি ভাবতে পারেন স্টেট ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপনি যান, যে কোনো ইলেকশনে আপনি জানেন যে প্রার্থীদেরকে যে এফিডেভিট ফাইল করতে হয় সেখানে আমার কত সম্পত্তি আছে। 2016 আমি যখন বিধানসভায় প্রার্থী ছিলাম এবং 2021 আমি যখন বিধানসভায় প্রার্থী হলাম, মাঝখানের সময়টায় আমার সম্পত্তি বেড়েছে না কমেছে, বেড়ে থাকলে কতটা বেড়েছে আপনি চাইলেই দেখতে পারেন। এবারের এফিডেভিটও পেয়ে যাবেন, আগের বারের এফিডেভিটও পেয়ে যাবেন। এবার স্টেট ইলেকশন কমিশন কলকাতার ক্ষেত্রে কী করেছে জানেন? মনে করুন ববি হাকিম, কি মনে করুন যারা ওদের কাউন্সিলর, যারা তারক সিং থেকে শুরু করে যারা যারা ছিলেন কাউন্সিলর, তাদের যারা এবারও প্রার্থী, এইবার যে এফিডেভিট সাবমিট করছে আপনি এবারের এফিডেভিটটা দেখতে পাবেন। 2015 যখন, এর আগে যখন কর্পোরেশন ভোট হয়েছিল তখন তাদের যে এফিডেভিট ছিল, সম্পত্তির যে হিসেব ছিল, আপনি আর দেখতে পাবেন না, ওগুলোকে লক করে দিয়েছে। অর্থাৎ আপনার কাছে কম্পেয়ার করার কোনো সুযোগ নেই তৃণমূলের কাউন্সিলরদের সম্পত্তি 5 বছরে 6 বছরে কত বেড়েছে। কেননা যদি আমরা যদি চোখের সামনে দেখতে পাই দুটো ফিগার, তৃণমূলের মুখ লুকোনো জায়গা থাকবে না। আমি উদাহরণটা, এটা সন্ত্রাসের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কিত নয়, কিন্তু আমি উদাহরণটা এই কারণে আপনাকে দিলাম স্বর্ণালী, এটা বলার জন্য যে স্টেট ইলেকশন কমিশন হোক, রাজ্যের পুলিশ হোক, কি রাজ্যের সরকারের যারা অফিসার রয়েছেন, তারা ভয়ে হোক, ভক্তিতে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যে কারণেই হোক না কেন, তারা আদৌ কি নিরপেক্ষভাবে কাজ করছেন, করতে পারছেন, নাকি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতদাস হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন? এবং তাই যদি হয়ে থাকে সেক্ষেত্রে তাদের হাতে কি করে স্বচ্ছ নির্বাচন হবে? এটা তো মারাত্মক একটা অভিযোগ। আমি আসবো প্রদীপ, তো আমি তথ্যটা আপনাকে দেখি, আপনি জানেন ওয়েবসাইটে, আপনি দেখুন আমার সামনে এই ওয়েবসাইটে আমি একদমই তাই। এই যে আগেরবারের তথ্য একেবারেই গায়েব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভরসার জায়গাটা রয়েছে কোথায়? কোথায় ভরসার জায়গা? আমি আসবোই আলোচনাতে, তবে তার আগে আরো একবার শুনবো যে আজকে নির্বাচন কমিশনের শিশির বাজুরি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন একবার শুনে নেবো, নিয়ে আমি আসছি আলোচনায়। পুলিশ যে সিকিউরিটি চার্ট দিয়েছে তাতে সাফিসিয়েন্ট নাম্বার ফোর্সেস তারা ডিপ্লয়েড করছে, সেই কারণে তিনি খুব আশ্বস্ত। এমন কোনো পিএস এলাকা নেই যেখানে ঘর ছাড়া হয়নি ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিজেপির পতাকা টাঙানো, মিছিল করা, নির্বাচনে কাজ করার জন্য। তাই পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা করে দেখে এখানে সিএপিএফ ডিপ্লয়মেন্ট করা ছাড়া নির্বাচন অবাধ, প্রচার গণতান্ত্রিকভাবে কখনো করা সম্ভব নয়। শুধু এখানেই নয়, একই সঙ্গে সন্ত্রাস, পুলিশের ভূমিকা এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা কেন জরুরি, তার যৌক্তিকতা, এই নিয়ে শুধুমাত্র আলোচনা নয়, একই সঙ্গে আরো একটা দাবি করা হয়েছে আজকে বিরোধী দলের তরফ থেকে, সেটা হচ্ছে ভিভিপ্যাট যুক্ত ইভিএম। কি মনে করা হচ্ছে তাহলে এখানে কি অন্য কোনো আশঙ্কাও রয়েছে ভোট লুটে? কলকাতা পুরসভার ক্ষেত্রে আমি প্রত্যেকের কাছে আসবো, সময় হয়েছে আরো একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। 4 অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, শিশির বাজুরিয়া রয়েছেন প্রদীপ্ত রয়েছেন, শতরূপ এবং ব্রজেশ ঝা, বিজেপি প্রার্থী 7 নম্বর ওয়ার্ডের। আমি প্রথমে প্রত্যেকের কাছে আসবো। প্রদীপ, আচ্ছা প্রদীপ্তকে দিয়ে শুরু করি। প্রদীপ্ত অনেকক্ষণ ধরে বলতে চাইছেন। প্রদীপ্ত, এই জায়গা থেকে দাঁড়িয়ে যে এভাবে কোথাও প্রশ্ন উঠছে এই যে নির্বাচনের মেশিনারি নিয়ে, কিছুক্ষণ আগে যে অভিযোগগুলো করলেন শতরূপ, এবং একই সঙ্গে বিজেপির তরফ থেকে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয়, একই সঙ্গে এই যে ভিভিপ্যাট যুক্ত ইভিএম, বিভিন্ন ধরনের দাবিগুলো আসছে, সত্যি কি এই যে ঘটনা প্রবাহ আমরা দেখছি নিরিখে, এই যুক্তিগুলো, এই বিষয়গুলো, এই দাবিগুলো সত্যি কি অযৌক্তিক? আপনি কি মনে করছেন? আমি এই রাউন্ডে প্রত্যেককে 1 মিনিট করে টাইম দিচ্ছি। প্রদীপ, তো আপনার সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ, স্বাভাবিক। ধন্যবাদ শতরূপকে, যে ক্যামাফ্লজের আড়ালে ও যে অধ্যাপকের কথা বলে বা রাজনৈতিক বিশ্লেষকের কথা বলে সিভিক তৃণমূলের তত্ত্বটা তুলে ধরলো, তার থেকে ও যে স্বীকার করে নিল যে আইনজীবীর ক্যামাফ্লজে বিভিন্ন সিভিক সিপিআইএম আছে, সেটা থ্যাংক ইউ এটা তুলে ধরার জন্য, সিভিক আইনজীবী বা সিভিক সিপিআইএম দের কথা তুলে ধরার জন্য। এবার এখান থেকে যে প্রশ্নটা আসছে, ও বনগাঁর 13 নম্বরের কথা বললো, ঠিক সেইভাবে বনগাঁর 19 নম্বরের একটা ভিডিও যেটা এই লকডাউনের সময় দেখানো গেছিল, তো বনগাঁর 19 নম্বরের যিনি প্রাক্তন সিপিআইএম
সিপিএম কাউন্সিলর ছিলেন, তিনি পরিষ্কারভাবে তার ফেসবুক লাইভে তিনি দেখিয়ে দিয়েছিলেন তার বিভিন্ন সমর্থকদের দ্বারা যে আমরা 2019 সালে বাধ্য হয়েছিলাম বা আমরা চেয়েছিলাম যাতে বিজেপি ক্ষমতায় আসে, আবার আমরা ভুল করেছি, আমরা যেন এবার সেই ভুলটা না করি। এই সকল তত্ত্ব আমরা দেখেছি যে কিভাবে বিজেপি তৃণমূল বিজেপি তত্ত্ব আমরা বারংবার সেটা শুনছি, কিন্তু সেটা আসলে বিজেপি আর সিপিএম এর যে যোগসাজশ ছিল, ফলে ওটা একটা পার্ট। কিন্তু সেই পার্টের তরফ থেকে আমার প্রশ্ন যেখানে যে আজকে আপনারা যে হিংসার ক্রোনোলজি বারংবার দেখানোর চেষ্টা করেছেন, তারপরেও মানুষ কেন সেটা বুঝতে পারছে না? যেখানে 2021 সালের ভোটকে সব থেকে নিরপেক্ষ ভোট বলে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রচার করার চেষ্টা করেছে, তৃণমূল নানান বিরোধিতা করা সত্ত্বেও, যেখানে নানান ধাপে ভোট হওয়ার পরেও দেখা যাচ্ছে যে তৃণমূল ভোটে জিতেছে, সেইখানে কেন মানুষ ওদের থেকে দূরে চলে গেল? ধন্যবাদ প্রদীপ্ত। শতরূপ আমি আসবো পরে। ব্রজেশ আমাদের সঙ্গে রয়েছেন। ব্রজেশ, কি বলবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে? যেটা বলা হচ্ছে মানুষের রায় মেনে নিতে সমস্যা হচ্ছে কোথায়, কেন এখনো পর্যন্ত আপনারা আপনাদের দাবিগুলোতে অনড় রয়েছেন? আপনার সময় এখন, ব্রজেশ। আমরা মানুষের রায় মেনে নিতে অনড় নয়, মানুষের রায় হাত পেতে আমরা হাত জোর করে মেনে নিয়েছি। কিন্তু যে জায়গাটা প্রবলেম আপনারা দেখেছেন, মানুষের রায়ের পর এই পোস্ট পোল ভায়োলেন্স কেন করা হলো তার উত্তর আপনারা এই তৃণমূল সরকারকে জিজ্ঞেস করুন, তৃণমূল নেত্রীদেরকে জিজ্ঞেস করুন যে এই পোস্ট পোল ভায়োলেন্সকে কেন করা হলো। একটাই কারণ তার, যে এই সন্ত্রাসের নামে যাতে আগামী দিনে যে এই পোলিং রয়েছে সারা পশ্চিমবাংলা জুড়ে, যে মিউনিসিপ্যালিটি ভোট রয়েছে, সেখানে যেন কোনো বিরোধী পক্ষ কোনো ক্যান্ডিডেট বা কোনো পোলিং এজেন্ট না দিতে পারে, সেটার কারণেই এই সন্ত্রাস করা হয়েছিল। আর সেই কারণেই আজকে এই দাবিটা আমরা করছি। আমাদের ভরসা এই প্রশাসনের ওপরে নেই আমাদের। ধন্যবাদ ব্রজেশ। আমি আসবো শতরূপের কাছে। শতরূপ, ইতিমধ্যে আমাদের এই যখন এই আমাদের ডিবেট চলছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পর্যন্ত বিভিন্ন ধরনের মন্তব্য আমরা পাচ্ছি, যেখানে সত্যি বলা হচ্ছে যে অনেকেই প্রশাসনিক, আমি নাম করেই বলি, অমল ঘড়াই বলে একজন এই মুহূর্তে মন্তব্য করছেন যে প্রশাসনিক সভা ডাব্লিউবিসিএস অফিসাররা, সরকারি অফিসাররা তারা ম্যাম ম্যাম বলে কথা বলেন, সেখানে নিরপেক্ষতা আশা করা যায়? সত্যি সত্যি জায়গা থেকে তো প্রশ্ন উঠছে। শতরূপ, দেখুন, এই তো আদালত রায় দিয়ে বলেছেন যে পশ্চিমবাংলা চিফ সেক্রেটারি একজন তৃণমূল কংগ্রেসের এজেন্ট এবং পশ্চিমবাংলা চিফ সেক্রেটারি একজন তৃণমূল কর্মী, নবান্নে বসে থাকা এক তৃণমূল কর্মী। উনি তো হাইকোর্ট বলেছে। আমি প্রদীপ্ত দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে যে বিজেপির সাথে বনগাঁর কোন 19 নম্বর তৃণমূলের কাউন্সিলরের কি ছিল জানি না, কিন্তু বিজেপি সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, এই বিজেপি সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, এটা ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের মা বাজপেয়ীকে বাড়িতে থেকে মালপোয়া খাওয়াতেন, এগুলো ইতিহাস, এগুলো কোনো থিওরি নয়, এগুলো ইতিহাস। এবং 2 নম্বর কথা হচ্ছে, মাঝে মধ্যে আমি কথার মাঝখানে কথা বলিনি, তুমিও বলো না, মাঝখানে মাঝে মধ্যে দেখবেন হোয়াটসঅ্যাপ মাঝে মধ্যে মেসেজ আসে যে ইউনেস্কো থেকে তাজমহলকে পৃথিবীর শ্রেষ্ঠ আশ্চর্য ঘোষণা করা হয়েছে। সেরকমই আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2021-এর ভোটকে ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ ভোট ঘোষণা করা হয়েছে। এরপর রাষ্ট্রসংঘের পক্ষ থেকে প্রদীপ্তকে ইতিহাসের শ্রেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক ঘোষণা করা হবে। এগুলো হবে, হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে তথ্য আসবে, কিন্তু আমার মনে হয় যে একটু হোয়াটসঅ্যাপ না, আমি বেশি আমি বলছি যে একটু হোয়াটসঅ্যাপ সরিয়ে রেখে একটুখানি যদি আমরা ইতিহাস নিয়ে কথা বলি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা যদি একটু হোয়াটসঅ্যাপের মেসেজ সরিয়ে রেখে ইতিহাস নিয়ে কথা বলি, সেক্ষেত্রে দেখা যাবে যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের, ভাই তুমি যখন কথা বলছো এটা অসভ্যতা হচ্ছে, কথা বলে অসভ্যতা হচ্ছে, এটা ব্যঙ্গ করো না। হ্যাঁ, আমি শিশির ব্যঙ্গর মতো কাজ করলে ব্যঙ্গ করব। শিশির বাজুরিয়ার কাছে আসি, আমাদের সময় একদম শেষ হচ্ছে। দেখছো না তুমি ইনস্ট্রাক্টর ব্যঙ্গর মতো কথা বললে ব্যঙ্গ তো করতেই হবে, বোকার মতো কথা বললে ব্যঙ্গ করতে হবে। বলছিলাম যে আমরা করি না, আমরা খবর নিয়ে আমি যে কথা আছে, ভেরি গুড, আমি যে কথাটা বলছি আমার যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করছি। দুটো প্রশ্ন, এক, আপনার কি এমন ডেসপারেশন আছে যে পৃথিবী উল্টে যাক আমি আমার পুলিশকে দিয়েই ভোট করাবো, এবং 2, আমি সিভিক তৃণমূলের কথা বিশ্বাস করবো নাকি অনুব্রত মণ্ডলের মতো রিয়েল তৃণমূল? সময় শেষ। শিশিরবাবু, সেক্ষেত্রে এরপর কি পদক্ষেপ হবে আপনাদের? শিশিরবাবু, আপনার প্রতিক্রিয়া। সোনালী, আপনার প্রশ্ন ছিল ভিভিপ্যাট। দেখলাম আমার তৃণমূলের ভাই ওখান থেকে সরে গেলেন, ভিভিপ্যাট নিয়ে এক শব্দ বললেন না। আমি শুধু একটা লাইন পড়ে দিই, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, আমি কোট আনকোট, we are satisfied that paper trail is an indispensable requirement for free and fair election. The confidence of voters in the EVM can only be achieved with the introduction of paper trail. আর পড়ছি না, জাস্ট এটা। আর এখন কার আপত্তি হতে পারে, ভিভিপ্যাট এলে? ইলেকশন কমিশন আজকে আমাদের কি বলে দিল? সরি, আমাদের কাছে যন্ত্র নেই, আর সময় নেই, আর টাকা নেই।
সব ভাতা দেওয়ার জন্য টাকা আছে, খেলা মেলার জন্য টাকা আছে, আর টাকা কে দেবে? সরকার দেবে। এটাও সুপ্রিম কোর্টের জাজমেন্টে। আরেকটা চট করে বলে দিই, আমার এখনো 20 সেকেন্ড আছে। শতরূপ যে কথা বললো যে গত নির্বাচনের এদের অ্যাফিডেভিট সব লক করে দেওয়া হয়েছে, আমার তো একটাই খেয়াল আসছে মাথায়, এই একটা জায়গায় তৃণমূলেরও লজ্জা পেয়ে গেছে যেই পরিমাণে এদের অ্যাসেটের বৃদ্ধি হয়েছে, তৃণমূলও লজ্জা পেয়ে গেছে। ধন্যবাদ শিশির বাবু, ধন্যবাদ প্রদীপ্ত, শতরূপ, ব্রজেশ। একদম সময় নেই, এই জায়গা থেকে শেষ করছি আলোচনা। অবশ্যই নজর থাকবে সত্যি সত্যি ভিভিপ্যাট যুক্ত ইভিএম এর সমস্যা কোথায়, সত্যি সত্যি কেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, কেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত আদেও আদালতে দ্বারস্থ হয়ে কোনো রকম সমাধান সূত্র বার করতে পারবে কি বিরোধী দল, সবকিছু নিয়ে ফিরে আসছি একটা বিরতির পর। সঙ্গে থাকুন। শুরুতে আমরা প্রশ্ন করেছিলাম যে তাহলে কি সত্যি সত্যি পুরো ভোটে সবকিছুকে ছাপিয়ে এই মুহূর্তে শুধুমাত্র নির্বাচনটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে, এবং সেখানে কোথাও কি পিছনের সারিতে চলে এসেছে মানুষের ইস্যুগুলো? ইতিমধ্যে যে প্রতিক্রিয়াগুলো আমাদের এখানে এসছে, যে পোলের রেজাল্টগুলো, তাতে একটা বিষয় স্পষ্ট যে হ্যাঁ, মানুষের ইস্যু, ওয়ার্ড ভিত্তিক ইস্যু, এগুলো কোথাও পেছনের সারিতে। এই মুহূর্তে প্রথম সারিতে শুধুমাত্র নির্বাচন, শুধুমাত্র দলীয় কোন্দল, অভাব, অভিযোগ, এবং একই সঙ্গে এই কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের দ্বন্দ্ব। তাহলে মানুষের ইস্যুগুলো আদৌ কি এর পরে সেখানে ফোকাস করা হবে? ভোট মিটে গেলে আদৌ কি মানুষের ইস্যু নিয়ে ভাবা হবে? প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আপাতত সোজাসুজি স্বর্ণালী শেষ করছি এখানেই। আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6:57। নমস্কার।